नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल। केमन आছেন আপনারা? आशा करी ভালোই আছেন। আমার পিউমা আর অ্যাডিডাস ভিডিওর প্রথম পর্ব শুরু করেছিলাম ফুটবল সম্রাট পেলে এবং পিউমা আর অ্যাডিডাসের একটি বিজ্ঞাপনের মাধ্যমে কিভাবে একসাথে জড়িয়ে গিয়েছিল আর এর জন্য সারা বিশ্বের ক্রীড়া জগতে কিভাবে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল সেটা নিয়ে। তার সাথে পিউমা আর অ্যাডিডাসের ভিত্তি স্থাপনের গল্পও করেছিলাম। আর আজ বলবো একটা জার্মান সিঙ্গেল কোম্পানি ভেঙে কিভাবে তৈরি হলো পৃথিবী বিখ্যাত দুটো ব্র্যান্ড পিউমা আর অ্যাডিডাস, দুই ভাই অ্যাডলফ এবং রুডলফের হাত ধরে। ঠিক কি ছিল এর নেপথ্যে, কি কারণে তৈরি হয়েছিল দুই সহোদর ভাইয়ের এই মনোমালিন্য এবং তার থেকে তীব্র ব্যবসায়িক রেষারেষি। ওই বলে না, যেমন বুনো হোল তেমনি দইয়ের ঘোল। জানি আবার গন্ডগোল করলাম, যাই হোক আপনারা ঠিকটা আমাকে কমেন্ট করে একটু মনে করিয়ে দিন আর আমি ভিডিওটা কন্টিনিউ করি। আগের পিউমা আর অ্যাডিডাসের এপিসোডটা মিস করে থাকলে অনুরোধ করব ওটা আগে দেখে নিয়ে তারপর এটা দেখতে। ধীরে ধীরে বেড়ে চলছিল অ্যাডলফ রুডলফের প্রতিষ্ঠিত জেব্রুডার ডাসলাস কু ফ্যাব্রিক কোম্পানির জুতোর চাহিদা। ধীরে ধীরে প্রচুর কর্মী নিয়োগ করে অ্যাডিদের সংস্থা। দিনে 50 জোড়া জুতো তৈরি করতে শুরু করেন তারা। 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে অ্যাডির সংস্থার তৈরি জুতো পরে দৌড়ে সফল হন লিনা রাটকে। 800 মিটার দৌড়ে সোনা জেতেন তিনি, নতুন রেকর্ডও গড়েন। প্রসঙ্গত বলে রাখি, লিনা রাটকে এক বিখ্যাত জার্মান মহিলা ক্রীড়াবিদ, যার জন্ম 18 অক্টোবর 1903 সালে, মৃত্যু 14 ফেব্রুয়ারি 1983-তে, যিনি 1927 এবং 1930 সালের মধ্যে বেশ কয়েকটি দৌড়ের রেকর্ড স্থাপন করেছিলেন। 1928 সালের অলিম্পিকে 800 মিটার দৌড়ে তার বিজয় এক ইতিহাস, কারণ এই বছরে প্রথম মহিলাদের অ্যাথলেটিক্স অন্তর্ভুক্ত করা হয়েছিল অলিম্পিকে। এই রেকর্ড পরের 16 বছর কেউ ভাঙতে পারেনি। লিনার জয়ের সঙ্গে সঙ্গেই অ্যাডির তথ্য হাতে নাতে প্রমাণিত হয়, উপযুক্ত জুতো পরলে খেলোয়াড়দের পারফরমেন্স ভালো হতে বাধ্য। 1932 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক প্রতিযোগিতায় প্রতিযোগীদের প্রথম পছন্দ হয়ে ওঠে অ্যাডির সংস্থার জুতো। দেখতে দেখতে চলে আসলো 1936 সালের অলিম্পিকও। সারা বিশ্বের নজর তখন বার্লিনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ এই আসরের দিকে। সেইবার অ্যাথলেটদের মাঝে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জেসি ওয়েন্সও ছিলেন। জেসি ওয়েন্স একজন বিখ্যাত আমেরিকান ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট, যার জন্ম 12 সেপ্টেম্বর 1913 সালে ওকভিল, আলাবামা, ইউএসএ এবং মৃত্যু 31 মার্চ 1980 ফিনিক্স, অ্যারিজোনাতে, যিনি দৌড়ে এবং ব্রড জাম্প বা লং জাম্পে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। 1936 সালের অলিম্পিক গেমসে 4টি স্বর্ণপদক জিতেছিলেন তিনি। 25 বছর ধরে এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। তো ঘটনা হলো, এক সুটকেস ভর্তি জুতো নিয়ে অ্যাডলফ ড্যাজলার সোজা চলে গেলেন অলিম্পিক ভিলেজে, দেখা করলেন জেসি ওয়েন্সের সাথে। অ্যাডলফের জুতোর বিভিন্ন বৈশিষ্ট্য দেখে পছন্দ হয়ে গেল জেসির, তাই অন্যান্য অনেক কোম্পানির এজেন্টকে হতাশ করে তিনি বেছে নিলেন অ্যাডলফ রুডলফ ভাইদের কোম্পানির সেই জুতোকেই। অলিম্পিকের সেই আসরে মোট 4টি স্বর্ণপদক নিজের ঝুলিতে পুরেছিলেন জেসি ওয়েন্স। জেসির সাথে সাথে বিশ্বে সেই আসরে পরিচিত হয়েছিল অখ্যাত দু ভাইয়ের নতুন জুতোর ব্র্যান্ডের সাথেও। এই ব্যাপারটি মোড় ঘুরিয়ে দিয়েছিল তাদের ব্যবসার। নিজেদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য তারা এই মোক্ষম সুযোগটিকেই কাজে লাগালেন। তারপরেই জেব্রুডার ডাসলাস কু ফ্যাব্রিক সংস্থার জুতো বিক্রি হুড়মুড়িয়ে বেড়ে যায় এক লাফে। কিছুদিনের মাঝেই এই জুতোর ব্যবসা তাদেরকে শহরের সবচেয়ে ধনী পরিবারের মর্যাদা এনে দেয়। শুরুর দিকে দুই পরিবারের মাঝে সম্পর্ক ছিল বেশ হৃদ্যতাপূর্ণ। একসময়ে ফ্যাক্টরির পরিসর বাড়ানো আবশ্যক হয়ে পড়ে, সেই সাথে দরকার পড়ে বাড়তি লোকবলেরও। দুই বউই তাদের যথাসাধ্য সাহায্য করতেন এই ব্যবসায়। রুডলফের বউ ফ্রিডাল হিসাব নিকাশের কাজ করতেন। সন্তান গর্ভে আসার পর অ্যাডলফের স্ত্রী কেথ কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন কাজ থেকে। অবশেষে অ্যাডলফ কেথ দম্পতির প্রথম সন্তান হর্স্ট ভূমিষ্ঠ হওয়ার পর সবাই ভেবেছিল যে এবার হয়তো কাজে মন দেবেন কেথ,
কিন্তু উচ্চাভিলাষী কেতের চিন্তাভাবনা পরিবারের সদস্যদের মাঝে বিবাদের কারণ হতে শুরু করে। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝেই দুই পরিবার ফ্যাক্টরির সামনে বিশাল বড় এক বাড়িতে গিয়ে থাকা শুরু করে। বাড়ির নিচতলায় অ্যাডলফ আর দোতলায় রুডলফ তার পরিবার নিয়ে থাকতেন। তবে দুই ভাইয়ের স্ত্রীদের মাঝে সম্পর্ক দিন দিন খারাপই হতে থাকে, অর্থাৎ পারিবারিক বিবাদ শুরু হয়ে যায় আস্তে আস্তে। এরই মাঝে চলে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 সালের 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রুডলফ যুদ্ধে যেতে বাধ্য হন। জুতোর ব্যবসা তখন এক হাতে সামলেছিলেন অ্যাডি। চরম আর্থিক সংকটের মধ্যেও জুতো তৈরি বন্ধ করেননি অ্যাডি। 1943 সালে জার্মানির প্রায় সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যায়। তখনও খেলোয়াড়দের জন্য জুতো তৈরি করছিল অ্যাডির সংস্থা। যদিও 1944 এবং 1945 সালে সেই কারখানাও উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। আবার শনির দশা ভর করল জেব্রুডার ডাসেলার স্কু ফ্যাব্রিক কোম্পানির ব্যবসায়। দেশের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হলো দুই ভাইকে। তবে কিছুদিন পরই দায়িত্ব থেকে মুক্তি মেলে অ্যাডলফের। তাকে ফ্যাক্টরিতে ফিরে গিয়ে স্বল্প পরিসরে উৎপাদন চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সাথে রুডলফকে নিয়মিতভাবেই তার কাজকর্মের উপর রিপোর্ট করে যেতে হচ্ছিল অ্যাডিকে। এভাবে আস্তে আস্তে দুই ভাইয়ের মাঝে তৈরি হতে থাকে দূরত্ব। একসময় মিত্র বাহিনীর বোমাবর্ষণ শুরু হলো হার্জোজেনরাক শহরে। রুডলফ তার স্ত্রী ফ্রিডাল, ছেলে আরমিন ও স্ত্রীর বোন বেটিকে নিয়ে উঠেছিলেন একটি আশ্রয় কেন্দ্রে। এই বোমাবর্ষণই যেন চূড়ান্ত ভাঙন ধরিয়ে দেয় দুই ভাইয়ের সম্পর্কের মাঝে। কিভাবে? সেদিন সেই আশ্রয় কেন্দ্রে একেবারে শেষে নিজের স্ত্রী ও ছেলে হর্স্টকে নিয়ে হাজির হয়েছিলেন অ্যাডলফ। সেখানে এসেই তিনি বলে বসেন, দ্য ডার্টি বাস্টার্স আর ব্যাক এগেন। অ্যাডলফ কথাগুলো বলেছিলেন মিত্রবাহিনীর প্লেনগুলোকে উদ্দেশ্য করেই। কিন্তু ভাইদের সাম্প্রতিক খারাপ সম্পর্কের প্রেক্ষিতে রুডলফ ভেবে নিলেন যে কথাগুলো তার পরিবারের উদ্দেশ্য করেই বলা হয়েছে। ব্যাস, কফিনের শেষ পেরেকটা পড়ে গেল, হয়ে গেল চরম সর্বনাশ। এক সময় শেষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নাৎসি পার্টির সাথে যুক্ত থাকার অভিযোগে ডাক পড়ল দুই ভাইয়েরই। তবে অ্যাডলফের জুতো বানানোর দক্ষতায় মুগ্ধ হয়েছিল আমেরিকান কর্তৃপক্ষ। আবার অলিম্পিকের সময় তার জুতো আমেরিকান অ্যাথলেটদের বেশ কাজে এসেছিল বলেও সুনাম ছিল তার, তাই মুক্তি পেয়ে যান তিনি। তবে বিপদে পড়ে যান মেজ ভাই রুডলফ। নাৎসি বাহিনীর সাথে তার দীর্ঘকালীন সম্পর্ক একই সাথে তার এবং তার ফ্যাক্টরির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। বিচার শেষে রুডলফকে আমেরিকার এক বন্দি শিবিরে পাঠানো হয়। সেখানে রুডলফকে কেউ কেউ বলে যে তাকে আসলে কাছের কেউ ফাঁসিয়ে দিয়েছে। রুডলফের নিজের মনেও এমন সন্দেহ কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল। অন্যদের কথা শুনে তার সেই সন্দেহ আরও জোরদার হলো। তিনি সবচেয়ে বেশি সন্দেহ করেছিলেন ছোট ভাই অ্যাডলফকে। দাঁড়িয়ে যাওয়া একটা ব্যবসা হাতিয়ে নেওয়ার কুমতলবে ভাই এমনটা করেছে বলে ভাবতে লাগলেন তিনি। সেই সাথে ভাইয়ের সহধর্মিণী কেতকেও সন্দেহের তালিকায় রাখলেন তিনি। রুডলফ ধারণা করেছিলেন যে উচ্চাভিলাষী কেতই হয়তো অ্যাডলফকে এমন করতে উৎসাহ জুগিয়েছে। এজন্য তিনি জেল কর্তৃপক্ষকে জানালেন যে তাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আটক করে রাখা হয়েছে। ওদিকে অ্যাডলফও কিন্তু বসেছিলেন না। জিজ্ঞাসাবাদ থেকে ছাড়া পেয়েই তিনি মন দেন তাদের ব্যবসা সম্প্রসারণে। আমেরিকা থেকে বেসবল ও বাস্কেটবল খেলোয়াড়দের জন্য জুতো তৈরির অর্ডার এসেছিল তাদের কাছে। এ সময় কোম্পানি চালাচ্ছিলেন মূলত অ্যাডলফ ও তাঁর স্ত্রী কেত। অন্যদিকে রুডলফের স্ত্রী ফ্রিডাল ব্যস্ত ছিলেন ব্যবসায় স্বামীর শেয়ার রক্ষার কাজেই। 1 বছর পর মুক্তি মেলে রুডলফের। মুক্তির পরপরই শুরু হয়ে যায় দুই ভাইয়ের যুদ্ধ। দুজনেই কোম্পানিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বিবাদে জড়াতে শুরু করেন। বাড়তে থাকে ভাইয়ের মাঝে দূরত্ব, সৃষ্টি হয় কোম্পানির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এরকম অবস্থায় একবার জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ে অ্যাডলফের। তখন বড় ভাই রুডলফকে সন্দেহ করা শুরু করেন তিনি। পরিস্থিতি শেষে এমন পর্যায়ে গিয়ে ঠেকল যে দুই ভাইয়ের যৌথ প্রচেষ্টায় দাঁড়িয়ে ওঠা এই কোম্পানিতে একসাথে চালানো কোনোভাবেই আর সম্ভব হয়ে উঠছিল না। একদিন তাই প্রতিষ্ঠানের সকল কর্মচারীকে এক জায়গায় জড়ো করলেন রুডলফ।
তারপর জানালেন যে তাদের কোম্পানি কিছুদিনের মাঝেই দুই ভাইয়ের আলাদা অংশে পরিণত হতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে তাদেরকেও দুই ভাইয়ের যে কোনো এক পক্ষকে বেছে নিয়ে সেই পক্ষে কাজ করতে হবে। মালিক পক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে গেল শ্রমিকেরা। তারা কেউই বুঝে উঠতে পারছিল না দুই ভাইয়ের মাঝে এমন কি ঘটলো যা তাদেরকে কোম্পানি ভাগ করে দেওয়ার মতো এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। অবশেষে প্রায় 2/3 শ্রমিক, যারা কিনা জুতো তৈরিতে দক্ষ ছিল, গিয়ে যোগ দিল অ্যাডলফের সাথে। অন্যদিকে বিক্রয়ের কাজে সিদ্ধহস্ত শ্রমিকেরা বেছে নিল রুডলফের পক্ষ। জেব্রুডার ডাসলার স্ক্রু ফ্যাব্রিক সংস্থা ভেঙে নিজের নামে সংস্থা তৈরি করেন অ্যাডি। নিজের নাম এবং পদবীর প্রথম 2 অক্ষর নিয়ে কোম্পানির নাম দেয়া হলো অ্যাডিডাস, অর্থাৎ অ্যাডলফের অ্যাডি এবং ড্যাসলারের ড্যাস। আর রুডলফ নিজের সংস্থার নাম দেন রুডা। পরে ক্রমে ক্রমে তা হয় পিউমা। কারখানার পাশাপাশি ছোট্ট শহরটিকেও ভেঙে নেন দুই ভাই। অরাক নদীর এক পারে একজন, আর এক পারে আর একজন। দুই কারখানাকে কেন্দ্র করে নদীর দুই পাশে গড়ে ওঠে পানশালা, বেকারি, খেলার ক্লাব। এক সংস্থার অর্থাৎ এক পারের লোকজন অন্যদিকে যেতেন না। এক সংস্থার কর্মীরা অন্য সংস্থার নাম মুখেও আনতে পারতেন না, এমনই ছিল নির্দেশ। দুই ভাইয়ের ঝামেলা গড়িয়েছিল কবর পর্যন্ত। রুডলফ আর অ্যাডলফ দুজনই বলে গিয়েছিলেন মৃত্যুর পর যেন পাশাপাশি কবর দেওয়া না হয় তাদের। সেই মতো একই কবরস্থানে দুজনকেই কবর দেওয়া হলেও মাঝে ছিল বিস্তর দূরত্ব। এইভাবে ভাগ হয়ে গেল ভবিষ্যতে পৃথিবী বিখ্যাত হতে যাওয়া দুটি জুতোর কোম্পানি অ্যাডিডাস ও পিউমা। তো আজ এটুকু থাক। বিদায় নেবার আগে বলি, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের এ বিষয়ে যদি আরও কিছু জানা থাকে শেয়ার করবেন আমাদের সাথে। আমাকে মেলও করতে পারেন factinfactout@gmail.com এ। ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবশেষে সকলকে আমার নমস্কার আর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ফিরে আসছি আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।